সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমরা আলোচনা করব বিনিয়োগে আস্থা ফিরবে কিভাবে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আলামিন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমরা আসলে আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, বিনিয়োগে আস্থা ফিরবে কিভাবে। বিনিয়োগের ভঙ্গুর গতি তো অনেক লম্বা সময় ধরে আসলে চলছে। এই বাংলাদেশের বর্তমান দেশীয় ও বিদেশি বিনিয়োগের যে ধীর গতি বা আস্থার সংকট দেখছেন, এর মূল কারণগুলো আসলে কি? আপনি কোন জায়গাটাকে আপনি বেশি দায়ী মনে করবেন, অর্থনৈতিক, রাজনৈতিক নাকি প্রাতিষ্ঠানিক? আপনাকে ধন্যবাদ। দেখেন, বিনিয়োগকারী বলতে আমি যদি স্পেশালি ক্যাপিটাল মার্কেটকে ফোকাস করে বলতে চাই, সেই জায়গাটা আমরা বলবো যে এখানে আস্থার সংকট দীর্ঘদিন ধরে। কারণটা হচ্ছে যে মাঝখানে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিল, সেটা ছিল আপনার হলো যে একটা, যেহেতু মানে পাবলিক ম্যান্ডেট ছিল না, তার বিনিয়োগকারীদের একটা অনাস্থার কারণ একটা ছিল। অন্যদিকে যেটা আমাদের এর আগে ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেটা ছিল দীর্ঘ সময়, তারা কিন্তু মোটামুটি ওভারঅল যে ইকোসিস্টেমটাকে ইমব্যালেন্স করে দিয়েছিল। তো এই কারণে পুঁজিবাজারের দিকটা থেকে কিন্তু বড় ধরনের এফেক্ট হয়েছে, যার একটা প্রমাণ আপনারা হয়তো দেখেছেন যে ইন্টারিম টাইমে একটা দুর্নীতি শ্বেতপত্র প্রকাশিত হয়েছিল। সেখানে পুঁজিবাজার থেকে 1 লক্ষ কোটি টাকার বেশি এখান থেকে টাকা মানি লন্ডার্ড হয়েছে, এই ধরনের একটা তথ্য ছিল। পাশাপাশি ব্যাংকিং খাত নিয়ে যে অবস্থাটা হয়েছে সেটা আপনাদের সবারই জানা, যার জন্য কিন্তু অনেকগুলো ব্যাংকে একসাথে ইসলামিক ধারাগুলোকে মার্জ করে একটা মানে সম্মিলিত ইসলামী ব্যাংক করতে হয়েছে। সেখানেও কিন্তু একটা গ্রুপের নাম আসে বা বিভিন্ন, আমরা সবাই জেনেছি যে কারা আসলে কিভাবে এই কাজগুলো করেছে। তো আসলে সার্বিকভাবে বিনিয়োগ মানে আস্থার ক্ষেত্রে প্রথমত লোকাল যে বিনিয়োগকারী আছে তাদের জন্য কিন্তু বাজারটা উপযোগী ছিল না। অন্যদিকে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা যারা আসতে চায়, আপনি হয়তো দেখবেন যে বিডার চেয়ারম্যান ইন্টারিম টাইমে কিন্তু খুব ভালো একটা প্রেজেন্টেশন দিয়েছিল এবং প্রত্যাশা ছিল যে অনেক বিনিয়োগকারী হয়তো বিদেশ থেকে চলে আসবে। বাট আমাদের দেশের যে লিগ্যাল সিস্টেমটার মধ্যে যে একটা ওভার রুল, মানে প্রচুর যে আইনের যে মানে জটিলতাগুলো, ধরেন এনবিআর এক রকমের সিস্টেম বলে, বাংলাদেশ ব্যাংক একরকম বলে, বা এফডিআই ফ্লোরতে সেই ক্ষেত্রে আরেক রকমের থাকে। মানে ওয়ান স্টপ একটা সার্ভিসের মাধ্যমে একটা জায়গা থেকে বিদেশি বিনিয়োগকারীকে সব ধরনের সহায়তা দেওয়ার মতো কিন্তু পরিবেশ আমাদের দেশে ছিল না। ওই সার্বিক প্রেক্ষাপটগুলোকে যদি আমরা একসাথে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারবো যে এইসব বিবিধ কারণেই কিন্তু আমরা বিনিয়োগকারীর কথা যদি বলি, একটা অংশ সাইডলাইনে চলে গেছে। কারণ বাংলাদেশে আগের যে ফ্যাসিস্ট গভর্নমেন্টটা ছিল, তারা যে প্রবলেমটা করেছে, আগে কিন্তু টাকা দেশের ভেতরেই রোল হতো, আর ওইখানে প্রায় 28 লক্ষ কোটি টাকা আপনার পাচার হয়েছে। সমস্যা সমাধানে পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না? দেখুন, সমস্যা সমাধানের পদক্ষেপের মানে অংশ হিসাবেই কিন্তু যে নতুন সরকার এসছে একটা বিশাল ম্যান্ডেট নিয়ে, মানুষের প্রত্যাশা ছিল যে এই জায়গাগুলোতে একটা বড় ধরনের সংস্কার আসবে। তো সেই কারণে কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হতে দেখেছি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ পুরো টিম চেঞ্জ হতে দেখেছি। তো তারা নিজেরা যেহেতু যথেষ্ট অভিজ্ঞ, বেশ কিছু প্রত্যাশা বিনিয়োগকারীর সামনে গতকাল কিন্তু একটা প্রোগ্রামে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অনেকগুলো এরিয়াকে উনি ফোকাস করেছে যে আমরা বিনিয়োগকে বাড়ানোর জন্য আমরা চাচ্ছি যে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হোক, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা ভাইব্রেন্ট হোক, বা মার্জিন রুলটা অনেক ইজি হোক, আইপিও রুলস যেগুলোর মাধ্যমে বাজারে তালিকাভুক্ত শেয়ার আসে সেগুলো যাতে আরেকটু সুন্দর হয়, এই ধরনের বেশ কিছু বক্তব্য উনি দিয়েছেন। তো সেই বক্তব্যগুলোর আলোকে যদি কাজ শুরু হয়, তাহলে হয়তো একটা পরিবেশ তৈরি হবে। কারণ আমাদের যারা বিনিয়োগকারীরা ধরেন সাইডলাইনে আছে, আমি যদি বিনিয়োগকারী হই, আমি সবার আগে দেখবো যে আমার ফান্ডের নিশ্চয়তা আছে কিনা। যেহেতু বিগত সময়গুলোতে প্রচুর পরিমাণে আমার ফান্ডের ইরোশন হয়েছে, রিটার্ন তো দূরের কথা, আমার ক্যাপিটালই কিন্তু আসলে কমে গেছে। তো সেই কারণে অন্যদিকে ট্রেজারি বিল বন্ডে একটা স্টেবল রিটার্ন ছিল, বা ফিক্সড ইনকাম যে ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলো একটা ভালো রিটার্ন ছিল। তাহলে মানুষ যখন দেখলো যে ফিক্সড রিটার্নে আমার ওইদিকে ভালো থাকে, তখন তারা কিন্তু স্পেকুলেশনে এসে নিজের ফান্ডকে নষ্ট করতে আসে না। সেই কারণে কিন্তু বিনিয়োগকারীরা আসেনি। তো এখন যদি একটা বিনিয়োগকারী বান্ধব পুঁজিবাজার তৈরি করা যায় নতুন গাইডলাইনের আলোকে, তারা যেভাবে চাচ্ছে, তাহলে হয়তো মার্কেটে একটা পরিবেশ তৈরি হবে, তখন বিভিন্ন জায়গা থেকে বিনিয়োগকারীরা আসবে, তখন হয়তো আমরা আশাবাদী হতে পারবো। বিনিয়োগের আস্থা ফিরিয়ে আনতে এখন সবচেয়ে বড় বাধা কি দেখছেন, এবং এখনই কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আসলে? দেখুন, এখনই যে পদক্ষেপগুলো নেওয়া উচিত তার মধ্যে অন্যতম হচ্ছে ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে হবে। কারণ ভালো কোম্পানি তালিকাভুক্তির কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল। ইন্টারিম সময়ে কিন্তু 6টা নির্দেশনা স্পেশালি ছিল। নাম্বার 1 ছিল যে রাষ্ট্রের হাতে থাকা যে লাভজনক প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে নিয়ে আসতে হবে। মাল্টিন্যাশনাল কোম্পানির যে শেয়ারগুলো কোম্পানির কাছে আছে, মানে বাংলাদেশ সরকারের কাছে আছে, এগুলো জনগণের উদ্দেশ্যে ছেড়ে দিতে হবে। তারপর যেগুলো লাভজনক প্রতিষ্ঠান, লাইক বাংলাদেশের যে কোম্পানিগুলো বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজের মধ্যে প্রচুর প্রফিটেবল বাট তারা লিস্টেড না, তাদেরকে লিস্টিং এর ধরনের কি ধরনের পলিসি সাপোর্ট দিয়ে নিয়ে আসা যায়, এর মাধ্যমে যখন ভালো শেয়ার পুঁজিবাজারে আসবে, তখন কিন্তু শেয়ারের একটা কোয়ালিটি সাপ্লাই আসবে। কোয়ালিটি সাপ্লাই আসলে কিন্তু নতুন বিনিয়োগকারী এখানে অ্যাট্রাক্টেড হবে। কারণ এক্সিস্টিং যদি আমি পুরো বাজারকে অ্যানালাইসিস করি, আপনি দেখবেন 400 স্ক্রিপ্টের মধ্যে অলমোস্ট 150 স্ক্রিপ্টই হচ্ছে, মানে 150 ইনস্ট্রুমেন্টই হচ্ছে আপনার জেড ক্যাটাগরিতে এবং নন পারফর্মিং। তাহলে জেড ক্যাটাগরিতে কোম্পানিগুলো যদি থাকে, বাকি যে কোম্পানিগুলো আছে তার মধ্যে দেখবেন যে কিছু আছে মিউচুয়াল ফান্ড এবং কিছু আছে এ ক্যাটাগরি। এ ক্যাটাগরি মাত্র 137টা কোম্পানি। মানে এ ক্যাটাগরি হচ্ছে ওই কোম্পানিগুলো যারা 10% এন্ড অ্যাবাভ ডিভিডেন্ড দেয়। যেখানে আমার ট্রেজারি বিল বন্ডে 11% একটা সার্টেন রিটার্ন দিচ্ছে, সেখানে আমি এখানে এসে 1 বছরের জন্য, তো এটা তাদের জন্য অনেকটাই কম লাভজনক বা কম লুক্রেটিভ। আর যেই শেয়ারগুলো এই ক্যাটাগরিতে, তাদের প্রাইসও কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু যেটা থাকা উচিত তার চেয়ে বেড়ে গেছে, যেহেতু বাজারে ভালো কোয়ালিটি শেয়ারের সাপ্লাই
সাপ্লাই নাই, তাহলে বিনিয়োগকারীরা ওখানে বিনিয়োগে যেতে যেতে মার্কেটে যে প্রাইসটা থাকা উচিত তার চেয়ে বেশি দামে বেড়ে গেছে। আর যেগুলো খারাপ কোম্পানি সেখানে যারা সতর্ক বিনিয়োগকারী তারা বিনিয়োগে যাচ্ছে না, বাট যেগুলো আছে সেখানে কিন্তু পুঁজিবাজারে তালিকা দিয়ে দেওয়া হচ্ছে যে কারা উৎপাদনে বন্ধ আছে। এই শেয়ারগুলো একটা চক্র অ্যাবনর্মালি বাড়াচ্ছে। সরকার একটা ঘোষণা ছিল যে বন্ধ কোম্পানি সরকার চালু করবে। এখন বন্ধ কোম্পানি চালু বলতে কিন্তু কোম্পানির রাষ্ট্রীয় মালিকানাধীন সরকারি যে কোম্পানিগুলো আছে সেগুলোর কথা মিন করেছে, বাট বিনিয়োগকারীদেরকে একটা গ্রুপ এটা বুঝিয়েছে আমাদের পুঁজিবাজারে যে বন্ধ কোম্পানি আছে সেগুলোকে চালু হবে। অবশ্যই সেগুলো চালু হওয়ার কথা সরকারি ঘোষণায় নাই। সরকারি ঘোষণায় আছে রাষ্ট্রীয় পাটকল বা যদি আমরা টেক্সটাইল সেক্টরের মধ্যে রাষ্ট্রীয়ভাবে যেগুলো বন্ধ হচ্ছে সেখানে একটা প্রণোদনা দিয়ে কিভাবে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল গ্যাপটাকে মিট আপ করে একটা কর্মসংস্থান সৃষ্টি করা যায়, এগুলোকে চালু করা যায়। ওগুলোর সাথে কিন্তু পুঁজিবাজারের বন্ধ কোম্পানির কোনো সম্পৃক্ততা নাই। সেই সুযোগ নিয়ে ধরেন 20 বছর আগের এক বন্ধ কোম্পানি যার দাম ছিল 10 টাকা সেটার দাম 100 টাকা করেছে, ওই একটা চক্র। তাহলে এখনো কিন্তু আমরা যেটা মনে করেছিলাম পলিটিক্যাল ম্যান্ডেট নিয়ে একটা গভর্নমেন্ট আসার পরে তারা কিন্তু এগুলোকে শক্ত হাতে দমন করবে, কিন্তু তারা যে কোনো অজ্ঞাত কারণে দেখা যাচ্ছে যে তারা অবজার্ভ করতে যেয়ে কিন্তু অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। যতই বেশি সময় নিবে তত বেশি কিন্তু আসলে সাধারণ বিনিয়োগকারী এখান থেকে ক্ষতিগ্রস্ত হবে। পরবর্তীতে তদন্ত কমিটি হলেও, পরবর্তীতে আমরা এখান থেকে বিভিন্ন কিছু বের করে আনলেও সাধারণ বিনিয়োগকারী যখন এটা বিনিয়োগ করে ফেলেছে তার কিন্তু এই ফান্ডটার সেফটি সিকিউরিটি কেউ দিতে পারবে না। তো সেই কারণে এমনি বাজারে অনাস্থা নাই, নতুন করে বিনিয়োগকারী কিন্তু আবার লস করলে আস্থার পরিমাণটা যতটুকু আছে সেটা আরো কমে আসবে। আমাদের বিনিয়োগ খাতে আসলে দেশীয় বিনিয়োগকারীদের অবদান অনেক বেশি, কিন্তু দেখা যাচ্ছে যে দেশীয় বিনিয়োগকারীদের নতুন প্রকল্পে আগ্রহ হারাচ্ছেন, এই বিষয়টি কেন? দেখুন, নতুন প্রকল্পে আগ্রহ হারানোর পেছনে এর আগের যে প্রকল্পগুলো চলমান ছিল সেই প্রকল্পগুলোর মধ্যে যদি আপনি খেয়াল করে দেখেন, রাষ্ট্রীয় মেগা প্রজেক্টগুলোর দিকে যদি আমরা চিন্তা করি, এখানে দেখা গেছে যে আপনার প্রচুর মিস ম্যাচ হয়েছে। ধরেন 10,000 কোটি টাকার একটা প্রজেক্টে এসকেলেশন করতে করতে 30,000 কোটি টাকা পর্যন্ত চলে গেছে, এবং যখন সেই ঋণগুলো নেওয়া হচ্ছিল তখন ডলারের যে এক্সচেঞ্জ রেট ছিল এবং এইবার এখন যে ডলার এক্সচেঞ্জ রেট 84-85 টাকা করে কিন্তু তারা ঋণ গ্রহণ করেছিল, এখন কিন্তু আপনি খেয়াল করে দেখবেন 120 টাকা ডলার রেট। তাহলে আপনাকে কিন্তু হিউজ পরিমাণ বাড়েন। এবারে বাজেটে কিন্তু বড় একটা অংশ ডেট সার্ভিসিং এর জন্য রাখা আছে। তাহলে অলরেডি চলমান যে প্রজেক্টগুলো আছে সেগুলোর মধ্যেই কিন্তু একটা বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি আপনি দেখবেন রাষ্ট্রীয় যে আমাদের পরিচালন ব্যয়, এবারে বাজেটে একটু বিরাট অঙ্কের একটা পরিচালন ব্যয়, তার মানে নতুন পে স্কেল দিতে গেলেও কিন্তু এটা একটা প্রভাব পড়বে, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যখন এগুলো বাড়াবে তখন প্রাইভেট সেক্টর কিন্তু এটা একটা ইম্প্যাক্ট পড়বে। তাহলে আলটিমেটলি কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু গ্র্যাজুয়ালি বেড়ে যাবে। তাহলে ওই নতুন কস্ট মডেলে নতুন করে একটা ব্যবসাকে নিয়ে আসতে গেলে যে ধরনের আপনার ধরেন টোটাল সাপোর্ট সিস্টেম দরকার, সেটা না থাকলে কিন্তু নতুন প্রকল্প নিয়ে কেউ এগিয়ে আসবে না। বাংলাদেশ ব্যাংকের নতুন বর্তমান যে মুদ্রানীতি রয়েছে সেটা কি ব্যবসা বান্ধব বা বিনিয়োগ বান্ধব, কি বলবেন? দেখুন, যে মুদ্রানীতিটা থাকে সেই মুদ্রানীতিটা কিন্তু এটার আলোকেই কিন্তু পরবর্তী পলিসিগুলো ফ্রেমিং হয়। অনেক ধরনের সুযোগ দেওয়া আছে, অনেক স্কোপ দেওয়া আছে। এই স্কোপগুলোকে যদি ক্যাপিটালাইজ করতে হয় তাহলে কিন্তু ট্রুলি ব্যবসায়ীদের আসতে হবে। যেমন ধরেন এখন বন্ধ কোম্পানির জন্য একটা প্রণোদনা আছে যে আপনি একটা মানে প্রায় 20,000 কোটি টাকা ফার্স্ট ইয়ারে সহ 3 বছরে 60,000 কোটি টাকা দেবেন। এখন কোনো কোনো মালিক পক্ষ যদি মনে করে আমার চলমান কোম্পানিকেই আমি বন্ধ কোম্পানির আওতায় নিয়ে আসবো, এসে সরকারের সেই প্রণোদনা দিব, তাহলে সরকারের যে উদ্দেশ্য হলো সত্যিকার যারা ক্যাপিটাল শর্টফলে সাফার করছে তাকে আমি প্যাট্রন করে করব। আর কেউ যদি এটাকে ক্যাপিটালাইজ করার জন্য, এখন কিন্তু রিসেন্টলি দেখবেন অনেকগুলো পত্রপত্রিকা আসছে যে বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এই কোম্পানিগুলো তো এতদিন চলমান ছিল, তাহলে ওই সরকারের এই ঘোষণার সাথে মিল রেখে কি কেউ ইন্টেনশনালি এটা করছে কিনা এটাও সরকারকে খতিয়ে দেখতে হবে। তাহলে আপনি যদি মনে করেন যে ওইটাকে সুযোগ নেওয়ার জন্য কোন একটা পক্ষ যদি এই ধরনের সুযোগ নেয়, তাহলে বা সরকারের সহযোগিতা বলতে যেটা করা হচ্ছিল যাদের জন্য সেটা না হয় অন্য গ্রুপ যদি পায়, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি যে উদ্দেশ্যে কাজটা করছেন বা যে উদ্দেশ্যে একটা মনিটারি পলিসি দিচ্ছেন বা যে উদ্দেশ্যে বাজারকে কন্ট্রোল করার জন্য যে মেকানিজমগুলো নিচ্ছেন সবগুলোই কিন্তু আসলে সে সাধিত হবে না আপনার উদ্দেশ্য, যেহেতু অন্য কোনো গ্রুপ অন্য কোনো ভাবে নিচ্ছে। তাই এটাকে একটা স্ট্রিক্ট মনিটরিং দরকার। যদি একটু বলি, অর্থ পাচার ও খেলাপি ঋণ রোধে ইতিমধ্যে কি কি কার্যকর নেওয়া হয়েছে সে বিষয়ে জানতে চাই, এবং এই অর্থ পাচার ও খেলাপি ঋণ যদি রোধ করা যায় এই বিনিয়োগে কি ধরনের পসিবিলিটি ফিরবে বলে আপনি মনে করেন? দেখুন, বাংলাদেশের বড় ধরনের সমস্যাটাই হচ্ছে বা ব্যাংকিং খাতের ক্যান্সার বলা হচ্ছে এনপিএল বা নন পারফর্মিং লোন, যেটাকে আপনি খেলাপি ঋণ বলবেন। এটার এখন বর্তমান রেশিও হচ্ছে 37%, যেটা মানে সারা পৃথিবীতে সর্বোচ্চ। মানে সর্বোচ্চ এই কারণে বলবো যে এই সাউথ এশিয়ার মধ্যে অন্যান্য দেশগুলো যদি দেখেন, পাকিস্তান, ইন্ডিয়া বা অন্যান্য যেই দেশগুলোকে আমরা বলি যে ইন্ডিয়া, যেখানে শ্রীলঙ্কার মতো দেশ দেউলিয়া হয়ে গেছে, তাদের দেখলাম রিসেন্টলি 7% এনপিএল, আর আমাদের 37% বা 36% এনপিএল। যদিও আমাদের সংসদে একজন সাংসদ মানে কিবরিয়া সাহেবের ছেলে উনি বলেছিলেন যে 61% এনপিএল। উনি যে তথ্যটা সংসদে ডিসক্লোজ করেছেন, যদি সত্যিকার অর্থে ওই পরিমাণ খেলাপি ঋণ হয় তাহলে তো এই সেক্টরটাই কলাপস করেছে। তাহলে আপনি যদি এই
জিনিসগুলো কি হয়েছে, তখন যখন চলমান ব্যবসা ছিল আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস করে বিভিন্ন শেল কোম্পানি তৈরি করে টাকাগুলো দেশের বাইরে পাচার হয়েছিল। এখন এই পাচার রোধে আপনাকে নতুন করে পাচার হওয়া বন্ধ করতে হবে এবং পুরনো টাকা ফিরিয়ে আনার জন্য অলরেডি কিন্তু রাষ্ট্র আমাদের সংসদে মাননীয় অর্থমন্ত্রী উনি যেটা বলেছেন যে প্রায় 9টা বিদেশি কোম্পানির সাথে তারা চুক্তি করেছে, যার মাধ্যমে নো গেইন নো পে, মানে যদি টাকা ফিরিয়ে আনতে পারে তাহলে তাকে এখান থেকে কিছু একটা পার্সেন্টেজ দিবে, আর টাকা ফিরিয়ে না আসা পর্যন্ত তাদেরকে কোনো টাকা দিবে না। এই চুক্তির আলোকে যদি তারা ফাংশনালিটি দিকে নামে, সারা পৃথিবী থেকে এক্সপার্ট নিয়ে যদি টাকা আনার একটা প্রক্রিয়া শুরু হয়, যদি ইকোনমিতে কিছু টাকা ফিরিয়ে আনতে পারে, তখন হয়তো আমরা এটা সুফলটা পাবো। আর এটা যদি আমরা চলমান থাকে এবং বর্তমানটা যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে আমরা যত পলিসি নেই না কেন, দিন শেষে কিন্তু আসলে আমরা মানুষের একটা স্বস্তিকর একটা বাজার সিস্টেম দিতে পারবো না। আমরা আলোচনায় ফিরবো তবে একটি বিরতির পরে। দর্শকের পর জানিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর আলামিন, এবার আমি জানতে চাই যে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থায় কি ধরনের প্রভাব ফেলছে? দেখুন, খেলাপি ঋণটা শুধুমাত্র যে বিনিয়োগকারীর ক্ষতি করছে তা না, পুরো ব্যাংকিং ব্যবস্থাটাকেই কলাপস করে দিচ্ছে। এবং আপনি দেখবেন হাতে গোনা বেশ কিছু ব্যাংক ছাড়া বাকি সবগুলো ব্যাংকের মধ্যে কিন্তু এই ঝুঁকিটা আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশ ব্যাংক থেকে একটা রিপোর্ট বের হয়, সাস্টেনেবিলিটি রিপোর্ট বলে এটাকে। এখানে তারা দেখাতে চায় যে কোন ব্যাংকগুলো আসলে ইকো ফ্রেন্ডলি কাজ করে, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড কাজ করে, বা লোনগুলো ঠিকভাবে মানুষকে দেয় এবং লং টার্মে সাস্টেনেবল, এই ক্যাটাগরিতে। তো এই ক্যাটাগরিতে বাংলাদেশের 10টা ব্যাংক ছাড়া বাকি যে 60টা ব্যাংক যদি আপনি চিন্তা করেন, প্রত্যেকের অবস্থাই কিন্তু খুবই খারাপ। কিছু হয়তো পিকচার আকারে আমাদের সামনে এসছে, বাট যদি রিগোরাস রিভিউ হয় আরো এই রিয়েল পিকচারটা আরো খারাপ আসবে। তো সবকিছু মিলে যদি বলি যে ব্যাংকিং ব্যবস্থাটাই আসলে এমনভাবে, দেখুন বর্তমান গভর্নমেন্টের উপর কিন্তু চ্যালেঞ্জটা এসছে। ঘটনা ঘটেছে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এটাকে মানে সলিউশন না করে একটা অবস্থা রেখে গেল ইন্ট্রিম গভর্নমেন্ট, আর একটা পলিটিক্যাল ম্যান্ডেট নিয়ে আসা গভর্নমেন্টের উপর কিন্তু সব প্রেশারগুলো নিতে হচ্ছে। বাট এটার দায় কিন্তু টোটালটা কোনোটাই তাদের না। তাহলে ঘটনা ঘটেছে একজন এক্সিকিউশন বা সেটেলমেন্টে যে আরেকজন সাফারার হচ্ছে। কিন্তু সার্বিকভাবে যে জায়গায় হয়েছে, নতুন করে যদি বিদেশি বিনিয়োগ না আসে এবং আমাদের যদি ধরেন আমরা যে টাকাগুলো এখন যথেষ্ট পরিমাণে রিজার্ভ আছে, আমাদের যে রিজার্ভটা আছে, রিজার্ভের পাশাপাশি যদি আমরা বাইরের থেকে গ্র্যান্ট আনতে পারি, কিন্তু আইএমএফ যখন লোন দিতে যায় তখন কিন্তু তারা বিভিন্ন বেশ কিছু কন্ডিশন দিয়ে দেয় যে আমরা কোনো সাবসিডি দিতে পারবো না। এখন বিদ্যুৎ খাতে যদি সাবসিডি দেওয়া না হয় তাহলে কিন্তু ব্যবসার কস্টিং অনেক বেড়ে যাবে, এটা কিন্তু আসলে সম্ভব না। বা সার বা আমরা কৃষি খাতে যদি সাবসিডি না দিই, আমাদের ইকোনমি টিকবে না। তাহলে যে জায়গাগুলোতে বর্তমান সরকার সাবসিডি দিচ্ছে, নিঃসন্দেহে কিন্তু প্রয়োজন বলে দিচ্ছে। সরকার কিন্তু ট্রাই করছে, আপনি খেয়াল করে দেখবেন যে প্রধানমন্ত্রী তার খাবারের মেনুতে কাট করেছে, উনি প্রোটোকল নিচ্ছে না, ওইখানে কাট করেছে। পাশাপাশি আপনার কি করছে, আবার ওই যে একটা বাজেট পরবর্তী একটা বাজেট হতো, বাজেট পরবর্তী একটা ডিনার হতো, এখানে 50 লাখ টাকা হতে হতো, মানে খরচ হতো, সরকার সেটাকে সেভ করার জন্য কিন্তু এটাকে বাদ করেছে। বা আপনি ধরেন এই যে একটা 30 লাখ টাকার একটা লোন আমাদের ডিএস টু আপ হাই অফিসাররা পেত, সেই লোনটাকে কিন্তু আপাতত রহিত করেছে। মানে সরকার কতটা কনসার্ন যে মানিটাকে সেভ করার ক্ষেত্রে। এখন যদি প্রপার এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং বাইরে থেকে যদি আমি ফ্লোটা আনতে পারি, দুইটাকে ইন্টিগ্রেটেড করে যদি করি, তাহলে সরকারের ইচ্ছার সাথে বাস্তব প্রতিফলন হবে। এখন সরকার একভাবে চাচ্ছে, কিন্তু অন্যান্য জায়গায় যদি সেগুলা লুটপাটের মহা উৎসব চলতে থাকে, তাহলে সরকারের সদিচ্ছা, নিজের এই স্যাক্রিফাইস, ভালো করার ইচ্ছা, কোনোটাই কিন্তু কোনো কার্যত কাজে আসবে না। বারবারই আসলে আমরা ব্যাংক খাতের ভঙ্গুর অবস্থা নিয়ে কথা বলছি, আপনিও যেমনটা বলছিলেন, কিন্তু আসলে ব্যাংক খাতের সংস্কার ছাড়া কি দেশে টেকসই বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব? দেখুন, ব্যাংক খাতের সংস্কার ছাড়া সম্ভব না। এই কারণে কিন্তু ইন্ট্রিম ব্যাংকিং রেজুলেশন, ইন্ট্রিম গভর্নমেন্ট একটা ব্যাংকিং রেজুলেশন পাস করেছে। তখন একটা সেকশন ছিল 18 ক ধারা, সরকার কিন্তু জনগণের ম্যান্ডেটের সরকার বলে কিন্তু এটা নিয়ে যখন সমালোচনা উঠলো, একটা ক্লজ ছিল যে 7.5% আপনি দিয়েই তারা আবার পুরনো মালিকরা ফেরত আসার একটা সুযোগ তৈরি হবে। তো এই কথাটা নিয়ে যখন বিভিন্ন জায়গায়, আমরাও বিভিন্ন জায়গায় বলেছি, সব জায়গায় কথা বলেছি, সরকার কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। ওই ধারা বাদ দিয়ে কিন্তু নতুন একটা রেজুলেশন নিয়ে আসছে। এখন এই রেজুলেশন আনার পর ব্যাংক খাতে যথেষ্ট সংস্কার করার উদ্যোগ সরকারের পক্ষ থেকেও আছে। যদি সরকার সেই জায়গাগুলোতে সংস্কার কার্যক্রম করতে পারে, পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড লোকজনকে এখানে বেশি প্যাট্রোনাইজ না করে রিয়েলি বিজনেস যারা করে তাকে পলিসি সহায়তা যদি দেয়, যে আমি ব্যবসায়ীকে সঠিক পলিসি সহায়তা দিব, আগে যেমন বিভিন্ন ডিরেক্টরের মাধ্যমে প্রচুর টাকা বাইরে চলে গেছে, সেইটাকে আমি বন্ধ করব এবং দেশের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটাকে আমরা ফোকাস করব। যদি এই বিষয়গুলোকে একদম উপর থেকে স্ট্রিক্টলি মনিটর করে, তাহলে এই যে ব্যাংকিং খাতে যে অস্থিরতা বা ভঙ্গুর বা আস্থাহীনতা, তার একটা রিস্টোরেশন হবে। কারণ আমরা সবাই জানি যে আসলে এই সরকারের ম্যান্ডেটটা এত বেশি ছিল, সেই কারণে কিন্তু প্রত্যাশাটাও অনেক বেশি, প্রাপ্তির জায়গাটা যদি অনেক বেশি ডিলে হয়, তখন কিন্তু হতাশা আবার ভর করবে। সেই জন্য আমরা সরকারকে হতাশ হতে চাই না, আমরাও হতাশ হতে চাই না। আমরা চাই সরকার যে কথাগুলো আমরা বিভিন্ন জায়গায় বলি, সেগুলোকে সুন্দরভাবে যতটা পলিসি ফ্রেমে ওনারা আনতে পারে, সেটাকে এনে বাস্তবায়নে যাক। আমরা আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য
অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।